আমেরিকার প্রেসিডেন্ট কে? নিঃসন্দেহে আজকের দিনে যখন এই আলোচনা করছি তখন জো বাইডেন এবং প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বেশ কয়েকজন সিনেটর এবং কংগ্রেসম্যান বলছেন প্রেসিডেন্ট ইলেক্ট ইলন মাস্ক, তার ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ক্রিনে তাদের পোস্টগুলো দেখাচ্ছি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। মূলত দ্বিদলীয় সরকারি অর্থায়ন বিল ভেস্তে দেয়া বিষয়ে এই সমালোচনা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যা নিয়ে বিভক্ত পুরো রিপাবলিকান শিবিরও। মাইক জনসনের জায়গায় হাউস স্পিকারের দায়িত্ব ইলন মাস্ককে দেয়া হলে তিনি ভালো করবেন বলে মনে করেন রিপাবলিকান কংগ্রেসম্যান রেলফ নরম্যান। শুধু তিনি নন, কথা বলছেন রিপাবলিকানদের আরো অনেকে। এইসব প্রসঙ্গের বাইরে ইউনাইটেড হেলথ কেয়ারের সিও কে হত্যাকারী আলোচিত লুইস ইভানজিওনিকে আজ প্রথমবারের মতো নিউ ইয়র্কের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। একদিকে যেমন তার মৃত্যুদণ্ড হতে পারে, অন্যদিকে অনেকের কাছে তিনি হিরো হয়ে উঠছেন, কারণ তারা দেশের স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনাকে নিয়ে ক্ষুব্ধ, যেমনটি ছিলেন ম্যানজনি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন তিনি ইউক্রেন ইস্যুতে যে কোনো সময় আলোচনা এবং আপোষ দুটো বিষয়ে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বসতে প্রস্তুত। বাংলাদেশে নতুন দল গঠন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু প্রক্রিয়া নিয়ে উঠছে নানা প্রশ্ন। অন্যদিকে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের ঘোষণা নিয়ে আপত্তি আছে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির। এই অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করে ফেলার আহ্বান জানিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারত তার বাংলাদেশ বিরোধী অবস্থানে আগের মতোই অটল থাকার ইঙ্গিত পাওয়া গেছে। এসব নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ইহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর নাকিবুর রহমান, এবং একই সাথে আছেন বাংলাদেশ ল সোসাইটির ইউএস এর জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি রাখতে চাই, সরকারি অর্থায়ন বিল নিয়ে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। শুক্রবার রাত 12টার মধ্যেই একটা সমাধানে পৌঁছতে হবে, না হয় বড় ধরনের সংকটের মুখোমুখি পড়তে যাচ্ছে আমেরিকা। কি হতে যাচ্ছে, কেন এই প্রেক্ষাপট, এবং এই আলোচনাতে ইলন মাস্ক কিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তিনি কিভাবে আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠলেন? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। আমরা যারা আমেরিকার বিভিন্ন লেজিসলেশন ফলো করি, আমরা দেখি যে কিছুদিন পরপরই এ ধরনের একটা সমস্যা এবং শাটডাউনের সম্ভাবনা তৈরি হয়। এবং বিগত আমরা যদি 15-20 বছরের ইতিহাস দেখি, যে বেশ কিছু সময় স্পেশালি যখন এই ইস্যুগুলা তৈরি হয়, যখন যিনি যে দল হোয়াইট হাউসে থাকে, একটা ভিন্ন দল যদি কংগ্রেস এবং সেনেট, স্পেশালি কংগ্রেস মূলত যে সরকারের গভর্নমেন্টের যে ফেডারেল গভর্নমেন্টের যে অর্থায়ন সেটা নিয়ন্ত্রণ করে কংগ্রেস। এ কারণে কংগ্রেস এবং হোয়াইট হাউস যদি ভিন্ন দল হয়, এই শাটডাউনটা সবসময় লুমিং থাকে। কারণ অর্থ বিল যেটা বাজেট যেটা, সেটা যদি পাশ না করে কংগ্রেস, কিংবা কংগ্রেস এটাতে কোনো দীর্ঘসূত্রিতা করে, তখন সবচেয়ে বড় অসুবিধা যেটা হয় সেটা হলো যে ফেডারেল এমপ্লয়ীদের বেতন দেওয়া যায় না। এজন্য একেবারে এসেনশিয়াল ছাড়া নন এসেনশিয়াল ফেডারেল ওয়ার্কাররা বেসিক্যালি কাজে যোগদান করতে পারেন না। সো আমরা বিগত দিনগুলোতে দেখেছি, যখন 2022-তে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে ডেমোক্রেটিক পার্টি, তখন থেকে আমরা কয়েকবারই এই সম্ভাবনা দেখেছি, এবং এই সম্ভাবনাকে কেন্দ্র করেই মাইক ম্যাকার্থিকে তার স্পিকার পদ হারাতে হয়েছে। কারণ তিনি রিপাবলিকান একটা মেজরিটি কংগ্রেসে ডেমোক্রেটদের হেল্প নিয়ে তিনি শাটডাউন অ্যাভয়েড করেছেন। কিন্তু এরপরে স্পিকার মাইক জনসন যখন স্পিকার হিসেবে নির্বাচিত হলেন, যদিও তিনি ফ্রিডম ককাসের মেম্বার, খুবই কনজারভেটিভ রাইট উইং মেম্বার, তিনি ছিলেন ওয়ান অফ দোজ পিপল যারা ডোনাল্ড ট্রাম্পকে ডিফেন্ড করেছিলেন ইমপিচমেন্টের সময়, কিন্তু তিনি স্পিকার হওয়ার পরে তিনি তার যেই মতবিশ্বাস সেটাকে তিনি কিন্তু সামনে আনেননি, বরং তিনি বাইপার্টিজান কাজ করেছেন, এবং মোটামুটি রিপাবলিকান পার্টির যেই এক্সট্রিম গ্রুপটা আছে তাদেরকে বাইপাস করেই ডেমোক্রেটদের সাথে মিলেই অর্থ বিলগুলা পাশ করেছেন। তো আমি ভোটিং রেকর্ডটা দেখছিলাম একটু আগে, যেই স্টপ গ্যাপ
বিল যেটা পাশ হওয়ার কথা ছিল, এটার নাম হলো এটা হলো বিল HR 10515। মেইনলি এটার নাম হলো আমেরিকান রিলিফ অ্যাক্ট। সো এই আমেরিকান রিলিফ অ্যাক্টটা মেইনলি 3 মাসের জন্য গভর্নমেন্টকে ফান্ডিং নিশ্চিত করবে আর কি, মার্চ মাস পর্যন্ত, জানুয়ারি থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত। এবং এটা যদি আপনি যেটা বললেন যে শুক্রবার রাত 12টার মধ্যে, মানে শনিবার আহ, আহ, 1 মিনিট থেকে আর কি অকার্যকর হবে আর কি এক্সিস্টিং যে বিলটা। সুতরাং এখানে আমরা যদি দেখি যে মোটামুটি তিনি মাইক জনসন এই বিলটার ব্যাপারে রিপাবলিকানদেরকে রাজি করে ফেলেছিলেন, কিন্তু সর্বশেষ বাগড়া বাঁধলো ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট, এবং ডোনাল্ড ট্রাম্পও মোটামুটি রাজি ছিলেন। কিন্তু এখানে ইলন মাস্কের যেই অবজেক্টিভ, যে ব্যয় কমিয়ে আনা, যে তিনি যেই ডিপার্টমেন্টের দায়িত্বে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, ডয়েজ ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে সরকারের অপচয় কমানো, উইচ সাউন্ডস রিয়েলি পপুলিস্ট। খুব সবাই আমরা চাই অর্থ অপচয় কমুক, কিন্তু কিভাবে এই অর্থ অপচয় কমানো হবে এটা নিয়েই মূল বিরোধটা। সো এখানে যেহেতু এটা আমেরিকান রিলিফ অ্যাক্টের আওতায় এই বিলটা পাশ হওয়ার কথা ছিল, এবং এখানে 9/11-এর যারা ভিকটিম সার্ভাইভার তাদের হেলথ ইন্স্যুরেন্সের একটা বিষয় আছে, তারপরে প্রায় $100 মিলিয়ন মতো বিভিন্ন রকম রিলিফ আছে, ইউক্রেন ওয়ারের সাহায্যের কথাগুলো আছে, এগুলা নিয়ে ইলন মাস্কের কিছু আপত্তি রয়েছে। এবং এই কারণে আমরা দেখেছি যে এই বিলটা শেষ মুহূর্ত পর্যন্ত পাশ হয়নি, যদিও 172 জন রিপাবলিকান এর পক্ষে ভোট দিয়েছেন এবং 2 জন ডেমোক্রেট এর পক্ষে ভোট দিয়েছেন। 38 জন রিপাবলিকান এর বিরুদ্ধে ভোট দিয়েছেন, 197 ডেমোক্রেট এটার বিরুদ্ধে ভোট দিয়েছেন। সুতরাং মাইক জনসন যদি দেখেন এখন থেকে মেইনলি যেটা হবে, যে আমরা ইতিপূর্বেও অনেকবার দেখেছি যে এই ধরনের নেগোসিয়েশন ইট গোজ ডাউন টু দ্য ওয়্যার, এবং এই ধরনের নেগোসিয়েশনের মূল উদ্দেশ্যটা হলো যে পাওয়ার প্লে। এখানে আইটেমাইজ বিষয়গুলা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আদর্শও খুব বেশি গুরুত্বপূর্ণ না, এবং সবচেয়ে বড় কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনো হোয়াইট হাউসে অবস্থান করছেন না, তিনি এখনো প্রেসিডেন্ট ইলেক্ট। জানুয়ারি মাসের 20 তারিখে তিনি শপথ গ্রহণ করবেন। সো এই মুহূর্তে শেষ পর্যন্ত জো বাইডেনকে একটা বিপদে ফেলার জন্যই, ডেমোক্রেটদেরকে একটা বিপদে ফেলার জন্যই এই কাজটা। কিন্তু এখানে যেটা বিষয়টা হলো যে যেহেতু কংগ্রেস রিপাবলিকান নিয়ন্ত্রণে, যদি শাটডাউন সত্যি সত্যি হয়, এটা কতদিন হবে, তারপরে ডেফিনেটলি একটা নেগোসিয়েশনের মাধ্যমে শাটডাউন অ্যাভয়েড করা যাবে, কিন্তু এর মধ্যে অনেক এসেনশিয়াল মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এবং এই ক্ষতিগ্রস্ত যারা হবেন তারা কিন্তু রিপাবলিকানদের প্রতি বিরূপ হবেন। এবং আমরা সবসময় দেখেছি যে মধ্যবর্তী নির্বাচন যেটা, সেটা কিন্তু সেটার মধ্যে একটা এন্টাই ইনকুম্বেন্ট ফ্লেভার থাকে, এবং এর বাইরেও বেশ কিছু কংগ্রেসম্যানকে ডোনাল্ড ট্রাম্প ক্যাবিনেট পজিশনে নিয়েছেন, এবং একেবারেই থিন মেজরিটি, মানে 217টা যেখানে মেজরিটির জন্য লাগে সেখানে 219টা, 218 এখন পর্যন্ত, এবং এর মধ্যে অলরেডি 3 জন কংগ্রেসম্যানকে কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্প অ্যাপয়েন্ট করেছেন। সো এই থিন মেজরিটি নিয়ে স্পিকার খুব বিব্রতকর অবস্থায় পড়বেন আগামী বছর যদি তিনি ডেমোক্রেটদের সাথে একটা মিডল গ্রাউন্ডে না আসেন। আমার বিশ্বাস যে, আমি মনে করি যে শাটডাউন হবে না, আগামীকাল রাত 12টার আগেই একটা কন্টেনশাস নেগোসিয়েশন চলবে, এবং এই নেগোসিয়েশনে আনফর্চুনেটলি ডোনাল্ড ট্রাম্প এন্ড ইলন মাস্ক উইল অলসো বি পার্ট। এবং দুঃখজনক বিষয় হলো এখানে যে আমরা যদি দেখি যে অফকোর্স আমেরিকার একটা বড় অ্যাডভান্টেজ হলো ইটস এ ক্যাপিটালিস্ট ইকোনমি। এখানে যারা ব্যবসা করে এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসার একেবারে হাইয়েস্ট সিলিং পর্যন্ত তাদের লাভের মুখ দেখতে পারে, কিন্তু আমরা দেখেছি যে ইলেকশনের ঠিক পরবর্তীতেই কিছু কিছু ট্রাম্প ডোনারদের যে আনবিলিভেবল অ্যামাউন্ট অফ ওয়েলথ ইনক্রিজ করেছে, এর মধ্যে ইলন মাস্কের ওয়েলথের কথা যদি আমরা ধরি, যে দ্য ডে বিফোর ইলেকশন টেসলা স্টক প্রাইস ওয়ার
ট্রেডিং অ্যাবাউট 230 240 এরকম রেঞ্জে। কিন্তু আজকে আমরা যদি দেখি, যদিও আজকে টেসলার দর পতন হয়েছে, মানে ইট অলমোস্ট ওয়েন্ট অ্যাবাভ $450, মানে দ্বিগুণের কাছাকাছি চলে গিয়েছে টেসলার প্রাইস। দ্যাট মিনস মানে আপনি যদি দেখেন যে এলন মাস্কের সম্পদ অলমোস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে যা ছিল, It's all অলমোস্ট about $200 business বিলিয়ন। আসলে। সো তিনি $200 বিলিয়ন মানে সম্পদ বৃদ্ধি করেছেন এই অল্প কয়েকদিনে, 20 দিনের মধ্যে। সো এই জিনিসগুলা ইজ প্রবলেম্যাটিক, যে অবশ্যই আপনি ক্যাপিটালিজমকে ফ্রি মার্কেট ইকোনমিতে বিশ্বাস করেন, কিন্তু এখানে সরকারি সুযোগ সুবিধা কিংবা সরকারি সুযোগ সুবিধার মানে ভবিষ্যৎ সম্ভাবনার কারণে এই পরিমাণ ওয়েলথ ইনক্রিজ ইটস সিক। এবং পরবর্তীতে আমরা ইউনাইটেড হেলথ কেয়ারের সিইওর ব্যাপারেও কথা বলবো, যে এটার কারণে মানুষের মধ্যে যে ক্ষোভ জন্ম নিবে। পপুলিস্ট কথা বলা ইজি, কিন্তু গভর্নেন্স ইজ অলওয়েজ টাফ। সুতরাং এই জায়গাগুলোতে ডোনাল্ড ট্রাম্পের টোন ডাউন করাটা একটু জরুরি, তা না হলে পরে কথা বলা যত সহজ, গভর্নিংটা ততটাই ডিফিকাল্ট। এবং ইলন মাস্ক নিডস টু বি রেশনাল অ্যান্ড হি নিডস টু compromise with other stakeholders. Otherwise, the country is going to fall into complete chaos. আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হলো যে শেষ পর্যন্ত কি হবে, অর্থাৎ এটি শুক্রবার রাত 12টার মধ্যে আপনি কতটা আশাবাদী হতে পারছেন যে এটি আসলে পাশ করে নেওয়া সম্ভব হবে, নাকি যদিও ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে জানুয়ারির দায়িত্ব গ্রহণ করবেন, কিন্তু নতুন কংগ্রেস তো জানুয়ারি 3 তারিখে শুরু করবে, সেই পর্যন্ত কি অপেক্ষা করতে হবে, নাকি আপনার কাছে ধারণা যে শেষ মুহূর্ত হলেও একটা 20 জানুয়ারি পর্যন্ত যাবে না? 20 জানুয়ারি পর্যন্ত যদি যায় তাহলে পরে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, যেটা হিস্টোরিক্যালি হয়। আমরা লংগেস্ট শাটডাউন দেখেছিলাম যে নিট গ্রিংউইচ যখন স্পিকার ছিলেন বিল ক্লিন্টনের সময়, তিনি মানে হি লেড দ্য লংগেস্ট শাটডাউন। সো ওই ধরনের এত লম্বা শাটডাউন আমরা হবে না। আমি মনে করি, আমি একজন অপটিমিস্টিক মানুষ, সেই হিসেবে আমি মনে করি যে ইট ইজ গোয়িং ডাউন টু দ্য ওয়্যার। আমরা হয়তো দেখবো যে 12টা বাজার ঠিক 1-2 মিনিট আগে ফাইনালি ভোটে এটা হয়তো পাশ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং এর কারণে দুই পক্ষকেই ছাড় দিতে হবে। মাইক জনসন খুবই স্মার্ট একজন ব্যক্তি, আমি তার পলিটিক্সের ব্যাপারে আমি তার সাথে এগ্রি করি না, কিন্তু তার স্পিকার হিসেবে যেই পারফরমেন্স আমি রিয়েলি অ্যাডমায়ার করি। হি হ্যাজ ডান ইনক্রেডিবলি গুড। একটা ডিভাইসিভ কংগ্রেসকে তিনি কিন্তু নিয়ে এসেছেন একসাথে কাজ করার জন্য। এবং আমি প্রোগ্রামের শুরুতেই আপনার সাথে যে কথা বলছিলাম যে অনেক কংগ্রেসম্যান আছেন যারা দে আর অলরেডি রিটায়ার্ড, দে আর নট সিকিং অ্যানাদার টার্ম, লাইক ইন্টারিম স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন আমাদের নর্থ ক্যারোলাইনার ম্যাকেনরি। হি ইজ এ ভেরি, মানে যদিও তিনি রাইট উইং, কিন্তু হি ডিম্যান্ডস এ লট অফ রেসপেক্ট ফ্রম বোথ দ্য সাইড। তিনি খুব বিরক্তি প্রকাশ করেছেন যে একটা বিষয়ে পুরা ককাস ঐক্যমত হওয়ার পরে শুধুমাত্র কিছু টুইট করার কারণে সরে যাওয়াটা, এটা তিনি মেনে নিচ্ছেন না। সো আমার বিশ্বাস যে এখানে 172 ডেমোক্রেটরা ভোট দিয়েছেন ট্রাম্পের এটার বিরোধিতা করার পর, উইচ ইজ হিউজ। সো যদি কিছু ডেমোক্রেটদের মধ্যে মাত্র 2 জন ভোট দিয়েছেন এই বিলের পক্ষে, সুতরাং ডেমোক্রেটদের যে বিষয়গুলোতে আপত্তি আছে, এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করা হয় তাহলে ইভেন রিপাবলিকানদেরও কিন্তু এর চেয়ে বেশি সমর্থন দরকার হবে না। সো আই থিঙ্ক দ্য পোটেনশিয়াল ইজ দেয়ার, এবং আমি বিশ্বাস করি যে এই শাটডাউনটা অ্যাভয়েড করা সম্ভব। এবং যদি শাটডাউন হয় তারপরেও এটা খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না, কারণ এটা একটা স্টপ গ্যাপ, হয়তো যেটা হতে পারে একটা কম্প্রোমাইজ আসতে পারে যে 3 মাসের বদলে 1 মাসের জন্য, কারণ দিস ইজ এ লেম ডাক কংগ্রেস, কংগ্রেসের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে জানুয়ারিতে। সুতরাং এই শাটডাউন খুব বেশি দীর্ঘসূত্রিতা হয়তো করবে না, কারণ এটা একটা লম্বা ডেন্ট পড়ে যাবে এই কংগ্রেসের উপরে। সুতরাং আমি বিশ্বাস করি যে দেয়ার উইল বি খুব মানে একেবারে কন্টেনশাস নেগোসিয়েশন হবে। আজকে রাত্রে হয়তো অধিকাংশ কংগ্রেসের সদস্যরা ঘুমাবেন না আগামীকাল পর্যন্ত। আমার বিশ্বাস যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ঘুমাবেন না, কারণ আমরা রাত 3:11 মিনিটে তাকে টুইট করতে দেখি সোশ্যাল তার টুইটে। এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি যে এখানে ডোনাল্ড ট্রাম্পও, আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের হিস্ট্রি দেখি, যে হি ওয়ান্টস টু প্লে ফ্রম দ্য পজিশন অফ স্ট্রেংথ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম
আমরা যদি এখন যে অবস্থায় আছে কংগ্রেস, দে হ্যাভ এ রিয়েলি থিন মেজরিটি। সো এখানে ডোনাল্ড ট্রাম্প যদি খুব বেশি পুশ করেন তাহলে কিন্তু তার বিব্রত হওয়ার সম্ভাবনা আছে। কারণ যদি ডেমোক্রেটরা এই বিলটাকে কোনোভাবে সমর্থন দিয়ে দেন তাহলে খুব অল্প কিছু রিপাবলিকানের সমর্থনে কিন্তু বিলটা পাশ হয়ে যাবে। পাশ হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাটাতে সবাই সবার মুখ রক্ষা করবেন আমার মনে হয় শেষ পর্যন্ত। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর নাকিবুর রহমান। একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি, অর্থাৎ এই অর্থ বিল নিয়ে কি হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি দর্শকদের সামনে তুলে ধরেছেন। আমরা অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে যেতে চাই একই প্রসঙ্গটি হলো যে ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকানরা কি চাইছে, তার চেয়ে এখানে ফ্যাক্ট হয়ে উঠছে ইলন মাস্ক কি চাইছে। তিনি 18 ডিসেম্বরের যদি একটু পোস্টগুলো দেখাই, তিনি তার যে এক্স আছে সেখানে এক্সে তিনি 8টা পোস্ট দিয়েছেন, একদিনে তিনি 8টা পোস্ট দিয়েছেন এই বিষয়টা নিয়ে। অর্থাৎ কতটা উদ্গ্রীব বলা যায় তাকে, কিংবা কতটা উৎকণ্ঠিত, কিংবা কতটা তিনি এই বিষয়ে বেপরোয়া হয়েছেন। আমরা এই এখন যে আলোচনাটা ঘুরে যাচ্ছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের চেয়েও কি ইলন মাস্ক বেশি শক্তিশালী হয়ে উঠছেন, তাকেই প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক সেনেটররা, কংগ্রেসম্যানরা কটাক্ষ করছেন, এবং রিপাবলিকানরা বলছেন তিনি বরং স্পিকারের দায়িত্ব নিয়ে নেন। অর্থাৎ ইলন মাস্কের ভূমিকাটা সামনের দিনগুলোতে কেমন হতে পারে তারও তো একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধন্যবাদ জুয়েল ভাই, আপনাকে এবং আপনার সাথে টিভিএন দর্শক শ্রোতাদের। আসলে আমেরিকার ইতিহাসে এটা খুবই দুঃখজনক যে আমরা যে সময়কাল পার করছি, যেখানে 1% পিপল, যারা এদেশের মেজরিটি 80% ওয়েলথ যারা হোল্ড করে, তারাই হচ্ছে এই রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছে। রাজনীতিবিদরা কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হন নাই, তিনি কিন্তু একজন ব্যবসায়ী, যিনি পরপর দুবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, এবং তিনি আরেকজন তাকে সাপোর্ট করছেন, এবং যিনি আরো অর্থবিত্তে এত বেশি পাওয়ারফুল যে তিনি একটা টুইট করলে শেয়ার মার্কেট উপরে উঠতে পারে, একটা টুইট করলে শেয়ার মার্কেট নিচে নামতে পারে, এবং যার রাজনীতি থেকে আসার কোনো অভিজ্ঞতা নেই, এবং তিনি ইউএস প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন। আপনি যেটা দেখলেন যে অনেক কংগ্রেসম্যান বলেছে যে প্রেসিডেন্ট আসলে এলন মাস্ক নাকি দেশের মধ্যে। তো আমেরিকার ইতিহাসে কখনো এরকমটা হয়নি, যেটা খুবই দুঃখজনক। এবং এর সাথে আমি বলতে চাই যে যেই অর্থনৈতিক বিলটা নিয়ে আলোচনা চলছে, ফাইনালি এটা একটা ডিল হবে, হয়তো আজকে হোক পরে হোক। আমেরিকার ইতিহাসে এরকম হয়েছে এর আগে সম্ভবত 10 বার, এটা 11তম বার হলে হতে পারে, বাট এটা বেশি দূর আগাবে না। কিন্তু দুঃখজনক হলো যে প্রেসিডেন্টটাকে আমরা নির্বাচিত করেছি, তিনি এখনো দায়িত্ব নেন, এবং দায়িত্ব না নিয়ে তিনি সবসময় যে মানে অ্যাগ্রেসিভ যুদ্ধাঙ্গদেহী একটা মানসিকতা নিয়ে সবসময় চলতে চান সব বিষয়ে, এটা অনাকাঙ্ক্ষিত। এবং তিনি এই বিষয়ে যে টুইটগুলো করছেন, তিনি এবং ইলন মাস্ক, এগুলো সম্পূর্ণ একটা জনগণতান্ত্রিক রাষ্ট্রে অপ্রত্যাশিত। কারণ এটা হচ্ছে এমন একটি রাষ্ট্র যেটাকে আমরা বলি অফ দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দ্য পিপল। সুতরাং এখানে রাজনীতিবিদরা কমেন্ট করলে, রাজনীতিবিদরা মতামত দিলে এবং তাদের মাধ্যমে একটা ডিল হবে, এবং এটা খুব স্বাভাবিক, রাজনীতিবিদরা কমেন্ট করবে। কিন্তু ব্যবসায়ীরা এত বেশি এগুলো নিয়ে কনসার্ন। যেমন আমি প্রথমত বলি যে ডোনাল্ড ট্রাম্পের এই যে স্প্যান্ডিং কাট করা, গভর্নমেন্টকে ছোট করা, এগুলো তার রাজনৈতিক বক্তব্যের মধ্যে ছিল, জনগণ হয়তো সে কারণে তাকে ভোট দিয়েছে। কিন্তু তাকে তো ওয়েট করতে হবে, তার ক্ষমতা সম্পূর্ণভাবে আনুষ্ঠানিকভাবে যখন তিনি হাতে পাবেন, তখন তিনি তার এজেন্ডা তিনি বাস্তবায়ন করবেন, এবং 2 বছর পর আরেকটা ইন্টার্ম ইলেকশন হবে, মিড টার্ম ইলেকশনে হাউস এবং সিনেটের মধ্যে, তখন মানুষ সেটার প্রতিফলন মানুষ দেখাবে। আমেরিকার কিন্তু এই যে অর্থনৈতিক বিল পাশ হওয়ার বিষয়টা, দুই কংগ্রেসের মাধ্যমে যে পাশ হয়, এটা কিন্তু প্রক্রিয়াটা একটু জটিল, এবং এটা নিয়ে আমরা কিন্তু বরাবর এর আগেও অনেকবার মানে বিব্রতকর পরিস্থিতি ফেস করেছি। এটার কারণে মানুষকে কিন্তু সাফারও করতে হয়। তো যেহেতু এটা ইনসাপারেবল একটা পার্ট, সুতরাং আমাদের এদের মধ্যে যেতেই হবে। তবে একটা সৌন্দর্য হচ্ছে যে আর যাই হোক, পলিটিশিয়ানরা কিন্তু ফাইনালি তারা একমত হন, পলিটিশিয়ানরা কিন্তু কাটছাট দেন, স্যাক্রিফাইস করেন, সেটেল করেন, এবং ফাইনালি তারা একটা একমত হয়ে কিন্তু একটা বিল পাস করেন, কারণ তারা জনগণকে কখনো কষ্ট দিতে চান না। তো আমরা মনে করি এটারও একটা সমাধান বের হয়ে যাবে, আমরা সেই অপেক্ষাতে আশাবাদী। তবে আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং এলন মাস্ককে আরেকটু অপেক্ষা করা উচিত। তারা যখন দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিবে, তারপরে তারা তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করুক, আমরা দেখব এবং সেটার বিচার আমরা করব। জি, ডক্টর নাকিবুর রহমান, একেবারে সংক্ষেপে হয়তো আপনার কাছ থেকে বিশ্লেষণ নেব। সেটি হলো যে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইওকে খুন করা হয়েছে, যে কোনো খুনই তো অপ্রত্যাশিত, কিন্তু সেখানে এই লুইজি মানজিওনিকে নিয়ে দেখা গেল যে পাবলিক, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে, বিশেষ করে তার ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য বিষয়গুলো দেখার পরে তারা
বলছেন যে লুইজি যে কারণে ক্ষুব্ধ, সেই ক্ষোভ আসলে সাধারণ মানুষের মধ্যে আছে। তারা অনেক জায়গায় বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে তাকে হিরো ট্যাগ করে অনেকেই কিন্তু মানে সয়লাভ হয়ে যাচ্ছে যে সে একটা হিরো। এটা নিয়ে যদিও অনেকেই আবার ক্ষোভও জানাচ্ছেন যে একটা খুনকে উদযাপন করার তো কোনো সুযোগ নেই, কিন্তু স্বাস্থ্য খাতের ব্যাপারে যে আপত্তিগুলো আছে, অর্থাৎ কর্পোরেট স্বাস্থ্য খাত, এটি নিয়ে বেশ আপত্তি আছে। এই বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণ শুনবো। খুব বেশি সময় হয়তো আমরা পাবো না, সংক্ষেপে শুনবো। জি, অনেক ধন্যবাদ। আমি এখানে যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলে নিতে চাই যে যদি শাটডাউন হয়, যে এখানে এর আগে হাইয়েস্ট শাটডাউন হয়েছিল অলমোস্ট 28 দিনের মতো আমেরিকাতে, উইচ ইজ ডিভাস্টেটিং। যদিও যারা শাটডাউনের কারণে ফারলোড হয় তারা তাদের মিসিং যেই দিনগুলা, সেই বেতনগুলা পরবর্তীতে ফেরত পান, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমেরিকাতে ফেডারেল লেভেলে যেই ইনকামটা, অধিকাংশ মানুষ খরচে এমনভাবে অভ্যস্ত যে দে প্রিটি মাচ লিভস ফ্রম পেচেক টু পেচেক। কোনো একটা সাইকেলে যদি পেচেক তাদের মিসিং হয়, তারা তাদের মর্টগেজ পেমেন্ট করতে পারেন না, তারা তাদের গাড়ির ডাউন পেমেন্ট করতে পারেন না। ফাইন্যান্সিয়ালি এটা লম্বা হলে খুবই ডিভাস্টেটিং হয়, যদিও পুরো টাকাটা তারা ফেরত পাবেন। সো এ কারণে একটা দীর্ঘ সময় ধরে যদি ফারলোড হন ফেডারেল এমপ্লয়িরা, এটার একটা ক্ষতি থাকে। কিন্তু আমার মনে হয় না যে যদি ইভেন শাটডাউনও হয় 2-1 দিনের বেশি এটা লাস্ট করবে। সো সেক্ষেত্রে সম্ভবত অধিকাংশ মানুষ কাজে ফেরত চলে আসবেন এবং তাদের যে দিনগুলা মিস হয়েছে সে দিনগুলোর বেতন তারা পেয়ে যাবেন। কিন্তু ইম্প্যাক্ট যেটা হতে পারে যে যেহেতু হলিডে সিজন চলছে, টিএসএ এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলার তারা কিন্তু ফেডারেল এমপ্লয়ি। শাটডাউন যদি সত্যি হয়, শনিবারে মধ্যে যদি কোনো ডিল রিচ না করে, তাহলে পরে শনিবারে যারা বিভিন্ন এয়ারপোর্ট থেকে হলিডেতে ফ্লাই করছেন তারা কিন্তু একটা বিরাট প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। এটা একটা মানে হ্যাভক সৃষ্টি করবে, এবং এটা যদি দীর্ঘসূত্রিতা হয় তাহলে পুরা হলিডে সিজনে ট্রাভেল ইম্প্যাক্ট করবে। সাথে সাথে ইমার্জেন্সি বিভিন্ন হসপিটালগুলা, ভেটারেন্স হসপিটালগুলাতে যারা ডাক্তাররা কাজ করেন, অফকোর্স একেবারে এসেনশিয়াল ওয়ার্কার হিসেবে কিছু চিকিৎসক হয়তো কাজে থাকবেন, তাদের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এটা ডিল করে এবং তারা অলরেডি কিন্তু প্ল্যান করছেন কিভাবে শাটডাউন ম্যানেজ করা যায়। কিন্তু যেহেতু হলিডে সিজনের মধ্যে আমরা আছি, এই ট্রাভেল এবং হলিডে ট্রাভেল এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা খুব বড় ক্ষতির মধ্যে পড়বেন এবং এই জন্যই আমার বিশ্বাস যে শাটডাউনটা আলটিমেটলি হবে না, আগামীকাল রাত 12টার মধ্যেই একটা নেগোসিয়েশনের মধ্যে পড়বেন। আমি নিজেও ট্রাভেল করছি, আগামীকাল আমি ট্রাভেল করছি, সো শাটডাউনের আগেই আমি ফ্লাই ইন করছি, কিন্তু আমি ফেরত আসবো রবিবারে। সো যদি সত্যি শাটডাউনের মধ্যে পড়ে যাই, আমি প্রিটি শিওর যে আমার ফ্লাইট উইল বি ক্যান্সেলড অর ডিলেড এবং আমি একটা ক্ষতির সম্মুখীন হব এবং লক্ষ লক্ষ ট্রাভেলার যারা হলিডেতে ট্রাভেল করছেন তারা এই সম্ভাবনার মধ্যে পড়ে যাবেন। এটা একটা বড় ইম্প্যাক্ট এই শাটডাউনের। তো আপনি যে প্রশ্নটা বলছিলেন, আমি প্রথমে শুরুতেই পরিষ্কারভাবে বলে নিতে চাই যে আপনার মানে আপনার আদর্শ কিংবা আপনার যেই কারণ সেটা যতই মহৎ হোক না কেন, আইন কখনোই নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য না। সো আমি আনইকুইভেক্যালি এই হত্যার অবশ্যই আমি নিন্দা জানাই এবং আইন কোনোভাবেই নিজের হাতে তোলার কোনো সুযোগ নেই এবং যিনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন তিনি অবশ্যই যেই প্যানেল কোড অনুযায়ী যে শাস্তি, সে শাস্তি তাকে পেতে হবে। কিন্তু অবশ্যই সেই শাস্তির ক্ষেত্রে সার্কামস্টেন্স এবং কারণ, স্যানিটি লেভেল, এই জিনিসগুলো অবশ্যই পেনাল কোডের মধ্যেই অন্তর্ভুক্ত। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই বিবেচনার মধ্যে আসবেন এবং যেহেতু এটা জাজ আমেরিকার সিস্টেম অনুযায়ী জুরিরা এটা দোষী সাব্যস্ত কিংবা গিলটি কিংবা নট গিলটি, আলটিমেটলি ইট উইল বি ডিসাইডেড বাই দ্য জুরি। সুতরাং আমার মনে হয় যে এখানে ইমোশনাল এবং সার্কামস্টেন্স এই বিষয়গুলা খুবই গুরুত্ব পাবে এবং এটাই আমেরিকার একটা সৌন্দর্য যে এখানে নিজস্ব গতিতে চলে। সাথে সাথে আমি এটাও বলে নিব যে এই ঘটনাটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। এই ঘটনাটার পিছনে এবং এই ঘটনাটার কারণ অনুসন্ধান করা এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়াটা খুবই জরুরি। কারণ কোনো একটা ঘটনা যখন ঘটবে তখন সেটাকে আমরা যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, আমরা যদি এই জিনিসটাকে মানে কার্পেটের নিচে প্রবাহিত করার চেষ্টা করা হয়,
ইটস গোয়িং টু হ্যাপেন এগেন অ্যান্ড এগেন। এবং এখানে সবচেয়ে মানে খুব মানে কষ্টকর যে বিষয়টা আপনি দেখেন, যে আমি নিউ অরলিন্সে পড়াশোনা করেছি, ওখানে আমি পিএইচডি করেছি। নিউ অরলিন্স আমেরিকার ওয়ান অফ দ্য সেলিব্রেটেড সিটি, যেখানে ফ্রেঞ্চ কোয়ার্টারে গেলে এটার চাকচিক্য এবং জাঁকজমক বিষয়গুলা সারা দুনিয়া দেখে। কিন্তু নিউ অরলিন্সের একটা ডার্ক সাইড আছে, সেখানে প্রচুর পরিমাণ দরিদ্র লোক আছে, হোমলেস মানুষ আছে, এবং প্রচুর পরিমাণ মানুষ বিনা চিকিৎসায় কষ্ট পায়। আমি নিউ অরলিন্সের ইউনিভার্সিটি হসপিটালে অনেকবার গিয়েছি, সেখানে দেখেছি যে ইমার্জেন্সি রুমের পাশে ইভেন 4-5 দিন ধরে রোগীরা বসে আছে, অপেক্ষা করছে, গান ওয়ান্ড থেকে শুরু করে একেবারে মানে জীবনহানিকর ওয়ান্ড নিয়ে বসে আছে, কিন্তু তারা ডাক্তার দেখাতে পারছে না। হাজার হাজার মানুষ এই হেলথ কেয়ারের বিল, মেডিকেল বিল পে করতে না পারার কারণে ব্যক্তিগত পর্যায়ে তারা ব্যাংক্রাফট হয়ে গিয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি দেখি যে এই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এবং তাদের সিইওরা, তারা অলমোস্ট মানে $200 মিলিয়ন একটা কম্পেনসেশন প্যাকেজ তাদের। সো এই জিনিসগুলো, যেখানে মানুষ সামান্য $10,000 পে না করতে পারার কারণে তাদের ব্যাংক্রাপসি ফাইল করতে হচ্ছে, তাদের বিভিন্ন রকম সামাজিক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এবং কমলা হ্যারিসের একটা কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে এই মেডিকেল বিল যদি কেউ আনপেইড থাকে, এটা ক্রেডিট রেটিং, ক্রেডিট রিপোর্টে যাতে না যায় সে ব্যবস্থা তিনি করবেন। আপনারা যারা নিউ ইয়র্কে থাকেন, আপনাদের জন্য স্টেট সুযোগ সুবিধা অনেক বেশি আছে, যে কারণে মানে হেলথ কেয়ারের যেই ম্যাসিভ প্রবলেম, সেটা হয়তো আপনাদের অনেকেই নিউ ইয়র্কে যারা থাকেন ফেস করেন, কিন্তু নিউ ইয়র্কের বাইরে স্টেট সুযোগ সুবিধা কিন্তু হেলথ কেয়ারের ব্যাপারে এরকম না, যার কারণে মানুষ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, ব্যথা মানুষের মধ্যে আছে, এবং সেই ব্যথাটার কারণেই এই খুব মর্মান্তিক একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। এই জিনিসটাকে সেই মর্মান্তিক ভাবে দেখছে না, এটাকে সেলিব্রেট করছে। এটা দুঃখজনক, কিন্তু এই সমস্যার একটা সমাধান দরকার, তা না হলে এরকম ঘটনা কিন্তু আবার ঘটতে পারে। জি, আমরা একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে সংক্ষেপে শুনবো, কারণ আমরা একটা বিরতি নিয়ে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় ফিরবো। সেই কারণেই পুতিন তিনি কথা বলেছেন, তার জেনারেলকে মস্কোতে বোমা মেরে হত্যার পর প্রথমবারের মতো তিনি মুখ খুলেছেন। সেখানে তিনি আমেরিকা নিয়ে কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসতে তিনি রাজি আছে এবং আপোষ করতেও তিনি রাজি আছে। কতটা ইতিবাচকভাবে দেখছেন যে ইউক্রেন যুদ্ধ শেষ পর্যন্ত বন্ধ হতে পারে? ধন্যবাদ জিবরা আপনার প্রশ্নের জন্য। আসলে ডোনাল্ড ট্রাম্প মিস্টার পুতিনের সাথে অতীতের যে রিলেশনশিপ, এটা তো আমরা জানি, এগুলো নিয়ে ইলেকশন পূর্বে আলোচনা হয়েছে। নট অনলি দ্যাট, এলন মাস্কও পর্যন্ত পুতিনের সাথে যোগাযোগ করেছে, এগুলো মেইন স্ট্রিম মিডিয়াতে এসেছে, আপনি দেখেছেন। এখন বলতে গেলে আমেরিকা তো শাসন ক্ষমতা চলে আসছে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্কের হাতে। সেই ক্ষেত্রে রাশিয়ার যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধানের জন্য ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছিল যে সে অফিস নেওয়ার পর উইদিন ডেজ সেই প্রবলেমটা সে সলভ করতে পারবে। এবং আমরাও আশাবাদী যে উনি যেহেতু ডিল মেকার, এবং উনার লাস্ট টার্মে উনি যখন ছিলেন 4 বছর, তখন আমরা পৃথিবীতে আমেরিকাকে কোনো যুদ্ধে ইনভলভ হতে দেখিনি, বরং ডোনাল্ড ট্রাম্প সাকসেসফুলি ইন্টারন্যাশনালি যুদ্ধগুলোকে অ্যাভয়েড করতে এবং সলভ করতে তিনি পেরেছিলেন। তো সেখান থেকে আমাদের মধ্যে একটা আশাবাদ আছে যে হ্যাঁ, এটার প্রবলেমটা সলভ হবে। এখন দেখেন, এই যে যুদ্ধের কারণে কিন্তু শুধুমাত্র ইউক্রেন ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, রাশিয়াও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে একজন লেফটেন্যান্ট জেনারেল, যিনি আপনার বায়োলজিক্যাল আর নিউক্লিয়ার ওয়েপনের চিফ ছিলেন, তাকে এইভাবে যে মেরে ফেলা হলো। এর আগেও কিছু জেনারেলকে মেরে ফেলা হয়েছে। এর মানে হচ্ছে যে ইউক্রেনের শক্তি আছে রাশিয়ার একবারে মস্কো কেন্দ্র পর্যন্ত আক্রমণ করার, গুপ্ত হত্যা চালানোর। অ্যাট দ্য সেম টাইম আবার রাশিয়াও কিন্তু কিভ পর্যন্ত তারাও কিন্তু এই ধরনের অনেক গুপ্ত হত্যা এবং বিভিন্ন ধরনের আক্রমণ চালাচ্ছে, এবং অনেক ভূখণ্ড তারা তো অলরেডি দখল করে নিয়েছে। তো আমরা এটা কতদিন দেখবো? এটার কারণে কিন্তু আমরা আমেরিকান বাসীরাও কিন্তু আমরা সাফার করছি, কারণ প্রতি বছর বিলিয়ন ডলার আমাদেরকে ইউক্রেনকে দিতে হচ্ছে। নেটোর চাইতে আমরা অনেক বেশি তাদেরকে ফান্ডিং করছি, এটা আমাদের ট্যাক্স পেইং টাকা আমাদের কাছ থেকে যাচ্ছে। দেখেন আমাদের টাকা ওখানে যাওয়ার কারণে আমরা এদিকে এই যে ইউনাইটেড মেডিকেলের মানে যে প্রবলেমটার কথা বললেন, আমরা অনেক মানুষ চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা না পেয়ে অনেকে মারা যাচ্ছে ধুকে। আমরা সেটা খেয়াল করছি, টাকা অনেক পে করতে হবে, সেই কারণে মানুষ ডাক্তারের কাছে যাচ্ছে না। তো আমরাও তো সাফার করছি। সুতরাং এটা আর কতদিন? এখানে একটা ডিল মেক করতে হবে। পৃথিবীতে সমস্যা আসবেই, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবকিছু কিন্তু আমরা ডিল মেকিং এর মাধ্যমে কিন্তু সলিউশন করেছে। সুতরাং এখানে একটা ডিল অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য, ইউক্রেনের জন্য, ইউরোপের জন্য এবং খোদ রাশিয়ার জন্য। আমার বিশ্বাস হয়তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাথে এলন মাস্কও আছে, এটা নিয়ে এলন মাস্কও অনেক বেশি কনসার্ন। আমার বিশ্বাস যে এই সমস্যাটার সমাধান আমরা
অচিরেই খুঁজে পাবো এবং ডোনাল্ড ট্রাম্পের সময় এই সমস্যাটার সমাধান হবে, খুব অল্প সময়ের মধ্যে হবে, এটা আমি খুব আশাবাদী। জি, ডক্টর নাকিবুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ডেমোক্রেসি অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর নাকিবুর রহমান এবং বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। সময় খুব কম পাবো বলেই সংক্ষেপে হয়তো আমরা বেশ কয়েকটি প্রসঙ্গ ছুঁয়ে যেতে চাই। বাংলাদেশের প্রসঙ্গে ডক্টর নাকিবুর রহমান, সেটি হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা নতুন একটা দল অর্থাৎ বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি, সেখানে তারা গঠন করছেন। তাদের রাজনীতির দল গঠন নিয়ে দীর্ঘদিন ধরে এক ধরনের ধোঁয়াশা ছিল, শেষ পর্যন্ত তারা কোনো দল গঠন করবে কিনা, এখন তাদের নেতারা জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সংযুক্ত হচ্ছেন এবং তারা যেই প্রক্রিয়া দল গঠন করতে চাইছে এটা কতটা কাঙ্ক্ষিত এবং এটার ফলাফলটা আসলে কি দাঁড়াতে পারে, এটা কি শেষ পর্যন্ত কোনো কিংস পার্টি হতে পারে বলে আপনার ধারণা? জি, অনেক ধন্যবাদ। অবশ্যই নতুন মুক্ত পরিবেশে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করার জন্য প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে তাদের রাজনৈতিক মতবাদ, তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করা এবং সেজন্য যদি তারা প্রয়োজন মনে করে তাহলে পরে একটা রাজনৈতিক দল করা। কিন্তু সবসময় আমরা পশ্চিম বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করি, আমরা সবাই একটা বিষয়ে সবসময় খুব সচেতন থাকি এবং আমাদেরকে, আমি বিশ্ববিদ্যালয়ে কাজ করি, সেখানেও বিশ্ববিদ্যালয় কাজের বাইরেও আমাদের অনেক ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট থাকতে হয়। এই কারণে এবং এটার জন্য আমাদেরকে সর্বোচ্চ পর্যায় থেকে এনকারেজও করা হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা সবসময় বছরের শেষে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট স্টেটমেন্ট কিন্তু আমরা আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টকে, কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে আমরা দেই, কারণ তারা তখন ডিটারমিন করে যে আমাদের কোন কাজগুলা আমাদের বিশ্ববিদ্যালয়ের ইন্টারেস্টের সাথে কনফ্লিক্ট করছে। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা বোঝাটা একটা সাস্টেইনেবল ডেমোক্রেসির জন্য, একটা ওপেন পরিবেশের জন্য, একটা মুক্ত পরিবেশের জন্য খুব জরুরি। সুতরাং এই কারণে ছাত্রদের যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটাকে আমি অবশ্যই খুব পজিটিভ একটা চেঞ্জ হিসাবে আমি দেখি এবং এটা হওয়াই দরকার। ছাত্ররা যে ত্যাগ এবং কোরবানি করেছে এবং সেই ত্যাগ এবং কোরবানিটাকে তারা যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের পাশে, জনগণের সমর্থনের জন্য নিজেদেরকে পেশ করে, এখানে আমি ক্ষতির কিছু দেখি না। কিন্তু সমস্যাটা তখনই হবে যখন সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলা এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের জন্য সহযোগিতা করবেন সরকারি জায়গা থেকে। এখানেই কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা দেখা দেবে। সুতরাং এই সরকারে অ্যাটলিস্ট 3 জন মন্ত্রী পর্যায়ের ব্যক্তি রয়েছেন যারা ছাত্রদের সাথে সংশ্লিষ্ট। যদি ছাত্রদের এই রাজনৈতিক দল সত্যি সত্যি গঠন করার প্রক্রিয়া শুরু হয়, তাহলে পরে এই 3 জন মন্ত্রী পর্যায়ের আসিফ, নাহিদ এবং মাহফুজকে পদত্যাগ করতে হবে, তা না হলে দে উইল ক্রিয়েট এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হুইচ ইজ ব্যাড। এবং এর বাইরেও অন্য জায়গা থেকে ডিজিএফআই এবং অন্য গোয়েন্দা অ্যাপারেটাস, যেটা খুব দুঃখজনকভাবে সেই স্বৈরাচার আমলের 15 বছরের যে অ্যাপারেটাস ছিল তার থেকে খুব বেশি পরিবর্তন হয়েছে বলে এখনো কিন্তু প্রতীয়মান হচ্ছে না। স্পেশালি গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেখানে 22 জন সেনা কর্মকর্তার ব্যাপারে যেই তাদের পাসপোর্ট বাতিল করার ব্যাপারে যেই সুপারিশ তারা করেছিল, সেটা কিন্তু সেটার ব্যাপারে কোর্ট অলরেডি কম্প্রোমাইজ হয়ে গিয়েছে আমরা দেখেছি এবং তাদের প্রতিও জীবনের হুমকি আসছে। আমি এই গুম কমিশনের কয়েকজন ব্যক্তিকে ব্যক্তিগতভাবে চিনি, দে আর ওয়ারিড অ্যাবাউট দেয়ার লাইফ এবং তারা ভয়ানক জিনিসপত্র তারা খুঁজে পেয়েছেন তাদের তদন্তের মধ্যে। সুতরাং এই ডিজিএফআই যদি এই ছাত্রদের এই প্ল্যাটফর্মকে হেল্প করে, এটাও আনফরচুনেট হবে। এবং স্পেশালি তাদের যেই সমন্বয়ক পাটোয়ারি, সে যে বক্তব্য দিয়েছে কয়েকদিন আগে যে যারা নির্বাচিত ওয়ার্ড কমিশনার ছিলেন তাদেরকে পুনর্বহাল করা, এটা এই পাওয়ার গ্র্যাব এবং আপনি যে এই টার্মটা ইউজ করেছেন কিংস পার্টি, আমি এটা ইউজ করতে চাই না, এই কিংস পার্টি গঠনের দিকেই কিন্তু ইঙ্গিত দেয়। এবং এবং সত্যি কথা বলতে কি, যে বিগত আমলে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, এখানে বিরোধী পক্ষের 2-1 প্রচন্ড জনপ্রিয় ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন, কিন্তু তারপরেও আমরা যদি প্রসিডিওরটা দেখি যে এই ব্যক্তিদেরকে প্রথমত নির্বাচন করতে দেওয়া হয়নি, হামলা মামলা
তাদেরকে নমিনেশন পেপার সাবমিট করতে বাধা দেওয়া হয়েছিল। তারপরে যারা এই ফাঁকফোকর দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেনও তাদেরকেও নির্বাচনী প্রচারণা করতে দেওয়া হয়নি, এবং এদের মধ্যে অর্থাৎ যারা সেই নির্বাচিত প্রক্রিয়া, হয়ে গিয়েছিলেন, অর্থাৎ So, একটা এই লম্বা কারণে প্রক্রিয়া। যারা নির্বাচিত হয়েছেন ইভেন হ্যাঁ। বিরোধী দলেরও তাদেরও কিন্তু সেই পতিত অর্থাৎ সেই স্বৈরাচারের প্রক্রিয়ায় প্রতি কিছু আবার compromise- নির্বাচন হোক সেটা আপনি চান না, সেই So, প্রক্রিয়া আবার সুতরাং নির্বাচন এটা হোক। কোনোভাবেই সম্ভব না, এবং এই আবেদনটা বেসিক্যালি এই যারা সরকারের সাথে, বিগত পতিত স্বৈরাচারী সরকারের সাথে আপোষ করেছিল কোনো না কোনো ভাবে, হুম হুম। তাদেরকে এই কিংস পার্টিতে জয়েন করার, তাদেরকে কিংস পার্টিতে রিক্রুট করার সুযোগ একটা সুবিধা দিয়ে ইঙ্গিত হয়তো একটা পাওয়া ইঙ্গিত, যাচ্ছে এই এবং বক্তব্যের মাধ্যমে। এটা খুবই এটা কোনো রাজনৈতিক দল মেনে নেবে না। সুতরাং আমি জাস্ট কনক্লুশনের নিয়ে বলবো যে আমি ছাত্রদের নতুন প্ল্যাটফর্মকে ওয়েলকাম জানাই, কিন্তু এটা যেন সরকারি কোনো সুযোগ সুবিধা ব্যবহার করে একটা কিংস পার্টিতে পরিণত না হয়, গোয়েন্দা বিভাগ দ্বারা, ডিজিএফআই দ্বারা তারা পরিচালিত না হয়, এই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সতর্ক থাকতে হবে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, সেই আশঙ্কা থেকে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আশঙ্কাটা কাজ করছে যেটি ডক্টর নাকিবুর রহমান বলছেন, সেই আশঙ্কা থেকে কি বিএনপি প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে তারা তাদের যে কার্যনির্বাহী কমিটি এবং স্থায়ী কমিটির বৈঠক হয়েছে সেখানে তারা অসন্তোষ জানিয়েছে, সেই আশঙ্কা কি বিএনপির মধ্যে এর মধ্যে চলে আসছে যে এই সরকারে যারা আছে তাদের পৃষ্ঠপোষকতায় আরেকটা দল হতে যাচ্ছে যারা হয়তো ক্ষমতার ভাগীদার হবে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। হ্যাঁ, বিএনপির তো উদ্বিগ্নতার একটা জায়গা তো থেকেই যায়। দেখেন, বাংলাদেশের বিএনপি সং যেভাবে করে একটা রাজনৈতিক দল হিসেবে গঠিত হয়েছে, আপনি যদি ইতিহাস দেখেন, ক্ষমতায় আসার পর কিন্তু এটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। জাতীয় পার্টিও কিন্তু একইভাবে ক্ষমতায় আসার পর ক্ষমতাকে, রাষ্ট্রীয় ব্যবস্থাকে ব্যবহার করে তারপরে কিন্তু রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করেছে। এখন যেটা স্যার যেটা বললেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে বর্তমান যারা ছাত্র বর্তমান সরকারের সাথে রয়েছে, তাদের গোটা প্রশাসন, সেনাবাহিনী সবকিছু সহযোগিতা নিয়ে তারা যদি একটা রাজনৈতিক দল গঠন করতে চায় তারা করতে পারে, কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। দেখুন, ছাত্র জনতা যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে চেঞ্জ চেয়েছি, যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন যদি আমরা দেখতে না পাই তাহলে কিন্তু এই বিপ্লব সম্পূর্ণরূপে এর অর্থ ধূলিসাৎ হবে। এখন ছাত্র যারা রাজনৈতিক দল করতে চায়, রাজনৈতিক দল করতে কোনো সমস্যা নাই, জনগণ যদি চায় তাহলে রাজনৈতিক দল তারা করতেই পারে, কিন্তু আমাদের যে মূল কাঠামোগত যে পরিবর্তনের আমরা শুনতে পাচ্ছি। জি, আমরা একটু ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে ফিরতে চাই। সেটি হলো প্রধান উপদেষ্টা তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একটি বৈঠক করেছেন, যে বৈঠকে তিনি আহ্বান জানিয়েছেন ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করে ফেলতে, কিন্তু জবাবে শাহবাজ শরীফ বলছেন ১৯৭৪ সালে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে এবং সেই চুক্তির পরও যদি অমীমাংসিত কোনো বিষয় থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন। আপনার কাছে প্রশ্ন, ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তির পর অমীমাংসিত বিষয় আছে তো? আর যদি থাকে সেগুলোর ব্যাপারে পাকিস্তান আদৌ আগ্রহী হবে কিনা সুরাহা করতে? জি, অনেক ধন্যবাদ। বিষয়টা হলো যে মানে সত্যিকার অর্থে যে আপনি একটা মুরগি কতবার জবাই দিবেন? একটা মুরগি আপনি জবাই দিয়ে খেয়ে ফেলেছেন রোস্ট করে, তারপরে যদি আবার সেই মুরগিটাকে আপনি জবাই করতে চান, অবশ্যই ১৯৭১ সালে পাকিস্তান আর্মির পক্ষ থেকে অনেক ধরনের অবিচার হয়েছে বাংলাদেশি জনগণের উপরে, এবং এই বিষয়গুলো নিয়ে মানে যে কোনো কিছুতেই আমরা যদি দেখি যে ইতিহাসে যে বিভিন্ন জাতিগত কনফ্লিক্টে সবসময় যখন যে কোনো জায়গায় মিলিটারিকে যদি ইনভলভ করা হয়, মিলিটারি তাদের যে পারপাজে পাঠানো হয়, মানে বেসিক্যালি তাদের মিলিটারি পাঠানোর মূল উদ্দেশ্য কিন্তু রিস্টোর পিস, কিন্তু মিলিটারি সবসময় পিস রিস্টোর করার বদলে দে কমিট ক্রাইম প্রত্যেকটা জায়গাতে, জাতিগত কনফ্লিক্টে আমরা যেখানে দেখেছি। সো এখানে ১৯৭১ সালে অবশ্যই পাকিস্তানি আর্মির দ্বারা, পাকিস্তানি সরকারের দ্বারা অনেক অবিচার হয়েছে, এবং এই অবিচার মুশকিল হলো যে আমরা বিগত ৫০ বছর ধরে এই অবিচারগুলার প্রকৃত ইতিহাস কিন্তু আমাদের জনগণের কাছে আমরা বলতে পারিনি, এবং সেখানে আমরা সবচেয়ে বড় অবিচার আমরা করেছি একটা জনগোষ্ঠীর প্রতি, সেটা হলো অবাঙালি জনগোষ্ঠী যারা ভারতের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানে এসেছিল, যাদেরকে আমরা মোটা দাগে বিহারি জনগোষ্ঠী হিসাবে চিনি। একটা এন্টায়ার জাতিগোষ্ঠীকে কিন্তু আমরা পৃথিবীর ম্যাপ থেকে একেবারে এথনিক ক্লিনজিং করে বের করে দিয়েছি, তার কথা কিন্তু কেউ বলে না। সুতরাং আপনি যদি এই পুরনো দিনের এই ব্যথাগুলা ঘাটতে চান, এখনো পর্যন্ত বাংলাদেশে
মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে কিছু লোকজন থাকে, সৈয়দপুরে কিছু ছোট ছোট বিহারি ক্যাম্প আছে। আপনি যদি তাদের সাথে কথা বলেন, আপনারা দেখবেন যে তারা কিন্তু সেই সময় পূর্ব পাকিস্তানের সবচেয়ে ওয়েলথি লোকজন ছিল। বাংলাদেশের বড় বড় যত শিল্প কারখানাগুলো ছিল সেগুলা কিন্তু সব এদের দ্বারা ওন করা, এগুলা কিন্তু দখল করে ফেলেছিল তৎকালীন আওয়ামী লীগের না, লোকজন। মানে আপনার কাছে প্রশ্নটা হলো অমীমাংসিত বিষয় তো আছে। বিদেশীয় যেই চুক্তিটা হয়েছিল এবং এই চুক্তিটার মূল উদ্দেশ্য এটা কিন্তু একটা শান্তি চুক্তি, যে উই ফরগেট অ্যান্ড ফরগিভ। এবং এই চুক্তির মধ্যে থেকে যেই বিষয়গুলো ছিল, এই চুক্তির মধ্যে একটা বিষয় ছিল যে 195 জন যে পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তা যাদের বিরুদ্ধে স্পেসিফিক কিছু অভিযোগ ছিল, সেটা আশা করা হয়েছিল যে তাদের বিচার পাকিস্তান গভর্নমেন্ট করবেন, কিন্তু সেটা পাকিস্তান গভর্নমেন্ট করেননি। সো এটা একটা ল্যাপস। কিন্তু সাথে সাথে বিহারিদের বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশ সরকারের এই বিহারিদের যেই সম্পত্তি সেগুলা ফিরিয়ে দেওয়া, তাদের মধ্যে যারা ফেরত চলে যেতে চায় পশ্চিম পাকিস্তানে ফেরত নিয়ে দেওয়া, সো এই বিষয়গুলো কিন্তু ছিল। সো সবগুলা দেশেরই, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, তিনটা দেশের মধ্যে যখন একটা চুক্তি হয়, এই চুক্তিটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তিন দেশেরই। কিন্তু আমরা দেখেছি যে এই চুক্তিটাকে বেমালুম ভুলে গিয়ে, স্পেশালি ইভেন 96 থেকে 2001 সাল পর্যন্ত যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলেননি। কিন্তু প্রিটি মাচ 2001 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বেসিক্যালি দেশটাকে একেবারে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু আমরা সেটার ফল আওয়ামী লীগ ভোগ করছে। একেবারে ছোট করে আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে যদি ডক্টর ইউনূস মনে করেন যে কোনো অমীমাংসিত বিষয় আছে, জি, আমি দেখি না। ডক্টর ইউনূস বাদ দিয়ে আমরা যদি দেশের মানুষের কথা মনে করি, দেশের মানুষ, সেটা পরিষ্কার করা দরকার। এবং আমার মনে হয় দুই দেশই তাদের সম্পর্ক, কারণ ইট হ্যাজ বিন 50 ইয়ার্স, এবং দুই দেশের মধ্যে অনেক অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা হতে পারে এবং যেটা দুই দেশের জন্যই কল্যাণকর। সুতরাং এই শত্রুতাটা জিয়ে রাখার মধ্যে কোনো মঙ্গল নেই। এবং যদি কোনো অমীমাংসিত বিষয় থেকে থাকে, এবং একটা অমীমাংসিত বিষয় অবশ্যই আছে, এবং এটা আই হ্যাভ টু সে, যে শেখ মুজিবুর রহমানকে যখন জেলে নিয়ে গিয়েছিল, তখন শেখ মুজিবুর রহমানের সাথে পাকিস্তান মিলিটারির যে কনভারসেশন হয়েছিল, সেই কনভারসেশন গুলার রেকর্ড পাকিস্তানি আর্মির কাছে আছে। বাংলাদেশের মানুষের এই রাইট রয়েছে সেই কনভারসেশন গুলা জানার। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস, যেই বানানো ইতিহাস শুনেছে, সেটা থেকে মানুষ সত্যিকারের ইতিহাস জানতে পারবে। এবং এটা আমার একটা জোর দাবি, এটাও একটা অমীমাংসিত বিষয়। শেখ মুজিবের সাথে কারাগারের মধ্যে পাকিস্তান আর্মির যে কনভারসেশন গুলা হয়েছিল, সেগুলা রিলিজ করাটা এখন সময়ের দাবি। জি, অনেক ধন্যবাদ ডক্টর নাকিবুর রহমান। আমরা খুবই দুঃখিত অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাকে এই বিষয়টি নিয়ে বলার সুযোগ আমরা খুব একটা দিতে পারছি না, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। অলরেডি আমরা 3 মিনিট বেশি আলোচনা করেছি। হয়তো পরবর্তীতে আরেকটা দিন আপনাকে সংযুক্ত করে আমরা এই বিষয়টি নিয়ে আপনার মতামত শুনবো, এবং দর্শক যারা দেখছিলেন, আমরা বিষয়গুলো উপস্থাপন করি, আমাদের অতিথি যারা আছেন তারা হয়তো তাদের ব্যক্তিগত অবস্থান থেকে সেই সব জায়গাগুলো নিয়ে তাদের বক্তব্যগুলো দিয়ে থাকেন। বিশ্লেষণটা আপনাদের কাছে যায় এবং এখান থেকে আসলে ভালো মন্দ বিশ্লেষণটা আপনারা গ্রহণ করে থাকেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাকিবুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক যারা দেখছিলেন তাদেরকেও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।